ভাবুন তো, আপনি আপনার পরিবারের সাথে ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি সুন্দর ইয়টে ছুটি কাটাচ্ছেন। চারপাশে শুধু নীল জলরাশি আর মৃদু বাতাস, সবকিছুই একদম স্বাভাবিক। কিন্তু হঠাৎ এক মুহূর্তেই সবকিছু ওলটপালট হয়ে যায়। টম আর জুলিয়া তাদের দুই সন্তান ক্যাসি আর বেনকে নিয়ে মাঝ সমুদ্রে এসেছে বেনের জন্মদিন সেলিব্রেট করতে। সবাই খুব হাসি খুশি। টম আর ছোট ছেলে বেন মাছ ধরায় ব্যস্ত। বড় মেয়ে ক্যাসি কানে হেডফোন লাগিয়ে গান শুনছে, আর মা জুলিয়া ভাবল একটু সাঁতার কাটা যাক। সে শান্ত নীল পানিতে নেমে বেশ আয়েশ করেই সাঁতার কাটছিল। কিন্তু ঠিক তখনই জুলিয়া অদ্ভুত কিছু একটা অনুভব করে। তার মনে হয় বিশাল বড় কোনো একটা ছায়া তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে। সে ভয় পেয়ে এদিক ওদিক তাকায়, কিন্তু আশেপাশে কিছুই নেই। সে নিজেকে বোঝাল হয়তো এটা তার মনের ভুল। কিন্তু কয়েক সেকেন্ড পর সেই একই অনুভূতি আবার ফিরে এল, এবার আগের চেয়ে অনেক শক্তিশালীভাবে। ওপর থেকে পানি শান্ত দেখালেও জুলিয়ার ভেতরটা তখন ভয়ে শুকিয়ে গেছে। সে আর দেরি না করে দ্রুত ইয়টের দিকে সাঁতার কাটতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অদৃশ্য শক্তি জুলিয়ার পা চেপে ধরে পানির নিচে টেনে নিয়ে যেতে থাকে। জুলিয়া আতঙ্কে চিৎকার করে ওঠে, কিন্তু সেই আওয়াজ কারো কানেই পৌঁছায় না। ক্যাসি তখন গানের জগতে ডুবে আছে, আর টম আর বেন মাছ ধরা নিয়ে এতটাই ব্যস্ত যে তারা টেরই পায়নি জুলিয়া কখন বিপদে পড়েছে। জুলিয়া পানির ওপর ভেসে থাকার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু বারবার তার মুখ পানিতে ভরে যাওয়ায় সে আর চিৎকার করতে পারছিল না। কয়েক সেকেন্ডের মধ্যে সে ইয়ট থেকে বেশ দূরে চলে যায়। সে স্পষ্ট বুঝতে পারছিল সমুদ্রের পানি এক অদ্ভুত উপায়ে পেছনের দিকে সরে যাচ্ছে, যেন পানির নিচে বিশাল কোনো আলোড়ন চলছে। এমনকি ইয়টে রাখা জিনিসপত্রগুলো একা একাই দিক পরিবর্তন করতে শুরু করেছে। জুলিয়া যখন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে টমের কানে তার ক্ষীণ আওয়াজ পৌঁছায়। টম পেছনে তাকিয়েই দেখে জুলিয়া বাঁচার লড়াই করছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে বাচ্চাদের ডাক দেয় এবং ইয়টটিকে জুলিয়ার দিকে ঘুরিয়ে নিতে বলে নিজেই পানিতে ঝাঁপ দেয়। টম খুব দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে আগলে ধরে ইয়টের দিকে আসতে শুরু করে। ওদিকে বেন ইঞ্জিন স্টার্ট করে ইয়টটিকে তাদের একদম কাছে নিয়ে আসে, আর ক্যাসি আর বেন মিলে দুজনকে টেনে ওপরে তুলে নেয়। জুলিয়া এ যাত্রায় বেঁচে ফিরলেও সমুদ্রের আসল রহস্য তখনও বাকি ছিল। তারা বুঝতে পারছিল না যে পৃথিবীর মেরু পরিবর্তন হতে শুরু করেছে, আর সমুদ্রের পানি এক ভয়াবহ রূপ নিয়ে সামনে ফিরে আসছে। জুলিয়ার প্রাণ বাঁচলেও সমুদ্রের পরিবেশ তখনও স্বাভাবিক হয়নি। ইয়টে তুলে আনার পর সবাই মিলে জুলিয়ার যত্ন নিতে থাকে। সে তখনও বেশ শোকে ছিল, কিন্তু মনকে বোঝানোর চেষ্টা করছিল যে হয়তো উত্তাল ঢেউয়ের কারণেই এমনটা হয়েছে। টম কড়া সতর্কবার্তা দিয়ে দেয় যে এখন থেকে তাকে না জানিয়ে কেউ যেন পানিতে না নামে। ক্যাসি অপরাধবোধে ভুগছিল, কারণ সে হেডফোন লাগিয়ে থাকায় কিছুই শুনতে পায়নি। পরিবেশটা একটু স্বাভাবিক করতে রাতে বেনের জন্মদিন উদযাপনের প্রস্তুতি শুরু হয়। রাতে কেক কাটা হলো, সবার মুখে হাসিও ফিরল, কিন্তু সমুদ্রের সেই অস্থিরতা তখনও কমেনি। এমন সময় ক্যাসির বয়ফ্রেন্ড তাকে ভিডিও কল দেয়। ক্যাসি ল্যাপটপ নিয়ে ডেকের বাইরে যায়। স্ক্রিনে দেখা যায় শহরের ওপর কালো মেঘ জমেছে। তার বয়ফ্রেন্ড জানায় যে টিভিতে খুব অদ্ভুত সব খবর দেখানো হচ্ছে এবং তাদের দিকে এক ভয়াবহ ঝড় এগিয়ে আসছে। ক্যাসি ঘাবড়ে যায়, কিন্তু হঠাৎ কলটি গ্লিচ হয়ে হ্যাং হয়ে যায় এবং কানেকশন কেটে যায়। সে সাথে সাথে পরিবারকে বিষয়টি জানায়। টম বলে হয়তো ডাঙা থেকে অনেক দূরে থাকায় সিগন্যাল দুর্বল। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসে। তারা সবাই ডেকে এসে দেখে এক বিশাল মাছের দল, তাকে টম ডাইভার্স হিসেবে উল্লেখ করে, তাদের ইয়টের পাশ দিয়ে যাচ্ছে। টম বুঝিয়ে বলে যে জলজ প্রাণীরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুসরণ করে চলে, কিন্তু প্রকৃতিতে বড় কোনো বিপর্যয় এলে তারা দিকভ্রান্ত হয়ে পড়ে। ওই মুহূর্তেই ইয়টটি প্রচণ্ড জোরে কেঁপে ওঠে এবং বেন নিচে পড়ে যায়। টমের সন্দেহ হয় যে ইয়টের নিচে কিছু একটা ধাক্কা লেগেছে। সে দেরি না করে নিজেই ডাইভ দিয়ে পানির নিচে পরীক্ষা করতে যায়। কিছুক্ষণ পর সে ওপরে ফিরে আসে, কিন্তু দেখা যায় তার কাঁধে গভীর ক্ষত। জুলিয়া দ্রুত সেখানে সেলাই করে দেয়। টম জানায় পানির নিচে তার মনে হয়েছে কোনো বিশাল আকৃতির প্রাণী তার পেছন পেছন ঘুরছে। ইয়টের নিচে একটা বড় গর্তের মতো ডেন্ট দেখা যায় এবং ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়। তারা এখন সমুদ্রের মাঝখানে আটকে পড়েছে। জুলিয়া বারবার রেডিওতে যোগাযোগের চেষ্টা করতে থাকে, আর ক্যাসি ফোনে সিগন্যাল খোঁজে, কিন্তু পুরো যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে গেছে। হঠাৎ একটি অদ্ভুত অবয়ব দেখে ক্যাসি চিৎকার করে ওঠে, কিন্তু দেখা যায় সেটি ছিল বেন, যে মাস্ক পরে প্র্যাঙ্ক করছিল। রেডিওতে খুব অস্পষ্ট এবং ভাঙা ভাঙা কণ্ঠস্বর শোনা যায়, কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না। তখনই রাডারে কিছু একটা ধরা পড়ে এবং একটি তীক্ষ্ণ কানফাটানো শব্দ শোনা যায়।
পুরো পরিবার দৌড়ে বাইরে এসে যা দেখে তাতে তাদের পিলে চমকে যায়। আকাশ থেকে আগুনের গোলা পড়ছে। প্রথমে তারা এগুলোকে উল্কাপিণ্ড ভেবেছিল। যেখানেই সেগুলো পড়ছে সেখানে বিশাল বিস্ফোরণ হচ্ছে। একটি বস্তু তাদের ইয়টের খুব কাছেই পানিতে পড়ে। টম দ্রুত ইঞ্জিন চালু করার চেষ্টা করে। অনেক কষ্টে ইঞ্জিন চালু হলেও তখনই আরেকটি বস্তু সেই এলাকায় আঘাত করে। ইয়টটি প্রচণ্ড জোরে দুলে ওঠে এবং পরিবারের সবাই একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তে টম বুঝতে পারে যে এগুলো উল্কাপিণ্ড নয়, বরং এগুলো স্যাটেলাইট। আর যদি মহাকাশ থেকে স্যাটেলাইট খসে পড়তে শুরু করে তার মানে পৃথিবীতে বড় কোনো বিপর্যয় ঘটে গেছে। ঠিক সেই মুহূর্তে বেন লক্ষ্য করে যে ইয়টের পেছনের অংশ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। টম দ্রুত পরীক্ষা করে নিশ্চিত হয় যে ইঞ্জিনটি পুরোপুরি অকেজো হয়ে গেছে। হঠাৎ বাতাসের গতি বেড়ে যায় এবং পুরো পরিবার কেবিনের ভেতরে আশ্রয় নেয়। কেউ খেয়ালই করেনি যে ইয়টের কম্পাসটি পাগলের মতো ঘুরছে, যেন দিক নিজে থেকেই বদলে যাচ্ছে। ইয়টটি প্রচণ্ড জোরে দুলতে শুরু করে বেন আবার পড়ে যায় এবং এবার সে বেশ ব্যথা পায়। বিশাল বিশাল ঢেউ ইয়টের গায়ে আছড়ে পড়ছে। টম অনেক কষ্টে বাইরে গিয়ে সবার জন্য লাইফ জ্যাকেট নিয়ে আসে। ঠিক তখনই ইয়টের পাওয়ার চলে যায় এবং পুরো কেবিন অন্ধকারে ডুবে যায়। টম দ্রুত পাওয়ার বক্সের বোতাম চেপে আলো ফিরিয়ে আনে, কিন্তু আলো আসতেই বেন দেখে যে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে। জুলিয়া মাথা ঘুরে পড়ে যেতে থাকে আর ক্যাশি দৌড়ে গিয়ে বেসিনে বমি করে দেয়। টম অনবরত রেডিওতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো সিগন্যালই পাচ্ছিল না। হঠাৎ একটি কানফাটানো তীক্ষ্ণ শব্দ প্রতিধ্বনিত হয় এবং বাতাসের বেগ আরও বেড়ে যায়। জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু বাতাসের চাপে একটি লিভার খুলে যায় এবং জানালার কাঁচগুলো ভেঙে চুরমার হতে শুরু করে। টম একটি ফ্লেয়ার অগ্নিসংকেত জ্বালায়। কয়েক মুহূর্তের জন্য সবকিছু অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় এবং তারপরেই আসে এক ভয়াবহ ধাক্কা। সবকিছু কেঁপে ওঠে, এক বিকট আওয়াজ হয় এবং পরিবারের সবাই জ্ঞান হারিয়ে ফেলে। যখন তাদের জ্ঞান ফেরে তারা দেখে যে তারা বেঁচে আছে। শরীরে আঘাত থাকলেও তারা জীবিত। ইয়টে ছোট বড় অনেক গর্ত তৈরি হয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হল ভেতরে কোনো পানি ঢুকছে না। সবাই প্রচণ্ড শকে বাইরে বেরিয়ে আসে এবং সামনে যা দেখে তা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয়। সমুদ্র পুরোপুরি গায়েব হয়ে গেছে। ইয়টটি এখন শুকনো মাটির ওপর আটকে আছে। চারপাশে শুধু শুকিয়ে যাওয়া সমুদ্রের তলদেশ, ছড়িয়ে ছিটিয়ে থাকা মরা মাছ, গর্ত আর পাহাড়ের মতো উঁচু নিচু সব অংশ। মনে হচ্ছে তারা অন্য কোনো গ্রহে চলে এসেছে। যেখানে গতরাত পর্যন্ত অথই পানি ছিল সেখানে এখন শুধু ধুধু মরুভূমি। ফোনে নেটওয়ার্ক চেক করে, কিন্তু সিগন্যাল পুরোপুরি উধাও। বেন দুটো মরা কাঁকড়া দেখে বুঝতে পারে না আসলে কি ঘটেছে। টম কম্পাসটি বের করে দেখে যে সেটি উল্টে গেছে। উত্তর মেরু আর দক্ষিণ মেরুর অবস্থান বদলে গেছে। পোল রিভার্সাল আর এই কারণেই সমুদ্রের সমস্ত পানি সরে গিয়ে পৃথিবীর অন্য প্রান্তে চলে গেছে। টম বুঝিয়ে বলে যে যেখানে মানুষ আগে ডাঙায় বাস করত সেখানে এখন বিশাল সমুদ্র, আর সেখানে যারা ছিল তাদের হয়তো বাঁচার কোনো উপায় ছিল না। এই কথা শুনে ক্যাশি মানসিকভাবে ভেঙে পড়ে। সে নিশ্চিত হয়ে যায় যে তার বয়ফ্রেন্ড আর পৃথিবীতে নেই। সে নিজেকে কেবিনের ভেতরে আটকে ফেলে। এখন তারা বুঝতে পারে যে যা ঘটেছে তা কেবল একটি ঝড় ছিল না, এটি ছিল পুরো পৃথিবীর মানচিত্র বদলে যাওয়ার এক মহাপ্রলয়। ক্যাশি যন্ত্রণায় কুঁকড়ে যায়। জুলিয়া তাকে সান্ত্বনা দিতে গেলে সে নিজেকে সরিয়ে নেয় এবং একা লুকানোর জন্য চলে যায়। এদিকে জুলিয়া আর টম তাদের বেঁচে থাকা রসদগুলো পরীক্ষা করে দেখে। তাদের কাছে খুব অল্প খাবার আর পানি অবশিষ্ট আছে। বেন তার জন্মদিনের বেলুনটি একটি পাথরের সাথে বেঁধে বাতাসে উড়িয়ে দেয়, এই আশায় যে হয়তো কোনো জীবিত মানুষ এটি দেখে তাদের সাহায্য করতে আসবে। টম আবারও রেডিওতে চেষ্টা চালায় এবং এবার অপ্রত্যাশিতভাবে সিগন্যাল পেয়ে যায়। পাশ থেকে একজন মানুষের কণ্ঠ শোনা যায়, তার নাম নাও, সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন। সাবমেরিনটিও এখন শুকনো মাটিতে আটকে আছে। সে নিশ্চিত করে যে পৃথিবীর চৌম্বক মেরু উল্টে গেছে, যার কারণে সমুদ্র সরে গিয়ে ডাঙা তলিয়ে গেছে। সে জানায় যে পুরো যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং সে এখন পর্যন্ত অন্য কোনো জীবিত মানুষের দেখা পায়নি। তবে সবচেয়ে ভয়াবহ তথ্যটি সে এর পরেই দেয়। নাও জানায় যে মেরুগুলো আবারও আগের অবস্থানে ফিরে আসবে এবং প্রায় এক সপ্তাহের মধ্যে সমুদ্রের পানি তার জায়গায় ফিরে আসবে। কিন্তু যখন এই পানি ফিরবে তখন এর ঢেউ হবে চরম বিপজ্জনক। ক্যাপ্টেন সতর্ক করে দেয় যে যত দ্রুত সম্ভব উঁচু কোনো স্থানে পৌঁছাতে হবে, কারণ নিচু এলাকায় কেউ বেঁচে থাকবে না। এ আরও জানায় যে ক্র্যাশের সময় তার সঙ্গী মারা গেছে এবং সাবমেরিনটিতে এখন মাত্র ৩ জনের জায়গা খালি আছে। কথা শুনে টম আর জুলিয়া তাদের বাচ্চাদের জন্য আকুতি জানায়। তারা ক্যাপ্টেনকে অনুরোধ করে যেন যে কোনোভাবে তাদের সন্তানদের বাঁচানো হয়।
ডিস্টেন্স স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটস পাঠিয়ে দেয়। টম হিসেব করে দেখে যে সেখানে পৌঁছাতে প্রায় 2 থেকে 3 দিন সময় লাগবে। সে পরিবারকে বলে আজ রাতে বিশ্রাম নিতে, কারণ কাল সকালেই তাদের যাত্রা শুরু করতে হবে। পরদিন সকালে পরিবারটি যখন তাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল, ঠিক তখন টম কাছেই কিছু একটা নড়াচড়া করতে দেখে। একজন খোড়া মানুষ, যার হাতে একটি হারপুন এবং সাথে একটি কুকুর যে অনবরত ঘেউ ঘেউ করছে। টম তাকে আহত ভেবে সাহায্য করতে এগিয়ে যায়। সে তাকে এক বোতল পানি দেয়। লোকটি অদ্ভুত ভাষায় কিছু একটা বলে যা টম বুঝতে পারে না। তো পানি পান করার পরপরই লোকটি হঠাৎ বোতল দিয়ে টমের মাথায় আঘাত করে এবং তার মুখে জোরে লাথি মারে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়। টম যাকে সাহায্য করতে চেয়েছিল সে আসলে মৃত্যু বয়ে এনেছে। জুলিয়া ভয়ে দৌড়ে পালায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লোকটি টমের পেটে হারপুন ঢুকিয়ে দিয়েছে। টম কিছুক্ষণ যন্ত্রণায় কাতরায় এবং এরপর সেই নরপশুটি তার গলা কেটে ফেলে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে যায়। এখন সেই লোকটি জুলিয়ার পেছনে দৌড়ায় এবং হারপুন ছুঁড়ে মারে, যা তার কাঁধে গিয়ে বিঁধে। প্রচণ্ড ব্যথা সত্ত্বেও জুলিয়া নিজেকে সামলে নিয়ে ইয়টের ভেতরে দৌড়ে পালায়। বাচ্চাদের দ্রুত কেবিনের ভেতরে লুকিয়ে পড়তে বলে এবং দরজা লক করে দেয়। ক্যাসি আর বেন সোফার ভেতরে লুকিয়ে পড়ে। জুলিয়া ক্যাসির হাতে একটি ফ্লেয়ার গান ধরিয়ে দেয় এবং নিজে একটি ছুরি নিয়ে বাথরুমে গিয়ে লুকায়। ঠিক তখনই দরজায় সজোরে ধাক্কার আওয়াজ শোনা যায়। এক মুহূর্তের মধ্যেই সেই লোকটা ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সে খাবারের ওপর ক্ষুধার্ত পশুর মতো ঝাঁপিয়ে পড়ে। এরপর সে পুরো ইয়ট জুড়ে তল্লাশি শুরু করে। অবশেষে সে বাথরুমের দিকে এগিয়ে যায়, কিন্তু জুলিয়া তখন একটা ছোট ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে এসেছে। লোকটা ভাবল জুলিয়া হয়তো পালিয়েছে, কিন্তু তার কুকুরটা জুলিয়াকে দেখে ফেলে আর চিৎকার করতে শুরু করে। কুকুরটা তার ওপর ঝাঁপিয়ে পড়লে নিরুপায় হয়ে জুলিয়া ছুরি দিয়ে ওটাকে মেরে ফেলে। কুকুরের আর্তনাদ শুনে লোকটা বাইরে বেরিয়ে আসে। নিজের কুকুরের মৃতদেহ দেখে সে পাগল হয়ে যায়। এদিকে জুলিয়া ইয়টের অন্য পাশ দিয়ে উঠে ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেই লোকটা আগেই সেখানে পৌঁছে যায়। সে জুলিয়াকে ধরে প্রচণ্ড জোরে একটা ঘুষি মারে। জুলিয়া নিচে পড়ে যায়। সে আসবাবপত্র আঁকড়ে ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু লোকটা তাকে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। জুলিয়া যেন ছুরি চালাতে না পারে সেজন্য সে জুলিয়ার কবজিতে পা দিয়ে চাপ দেয়। এরপর তার চুল ধরে টেনে মাটিতে মুখ আছড়ায় এবং সোফার ওপর ফেলে গলা টিপে ধরার চেষ্টা করে। কেবিনে লুকিয়ে থাকা বাচ্চারা এই দৃশ্য দেখছিল। ঠিক তখনই ক্যাসি সাহস সঞ্চয় করে ফ্লেয়ার গান থেকে গুলি ছোড়ে। সেই আগুনের গোলা সরাসরি লোকটার গায়ে গিয়ে লাগে। মুহূর্তেই তার গায়ে আগুন ধরে যায় এবং পুরো ইয়টে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। এই সুযোগে বাচ্চারা বাইরে দৌড়ে পালায়। জুলিয়াও নিজেকে সামলে নিয়ে লোকটাকে লাথি মেরে সরিয়ে দেয়। সে দ্রুত ম্যাপ আর ব্যাগ তুলে নিয়ে বাচ্চাদের সাথে ওখান থেকে পালায়। বাইরে এসে বেন আর ক্যাসি তাদের বাবার মৃতদেহের পাশে আছড়ে পড়ে। তিনজন মিলে কান্নায় ভেঙে পড়ে। তারা শেষবারের মতো টমকে জড়িয়ে ধরে, কিন্তু বিপদ তখনও কাটেনি। সেই জ্বলন্ত লোকটা আবার ওই ইয়ট থেকে বেরিয়ে আসে। পরিবারটি আবার দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পরেই এক পানির বোতল প্রায় শেষ। ক্যাসি বুঝতে পারে হয়তো সে বোতলের মুখটা ঠিকমতো বন্ধ করেনি। রাগে ফেটে পড়ে জুলিয়া। ক্যাসি মানসিকভাবে ভেঙে পড়ে এবং বলে যে হয়তো তারা আর বাঁচবে না। এই নিয়ে মা মেয়ের মধ্যে বেশ তর্কাতর্কি হয়, কিন্তু তাদের পথ চলা থামে না। সামনে তারা একটি বিধ্বস্ত বিমান দেখতে পায়। প্রথমে তারা ভয় পেয়েছিল, কিন্তু ভেতরে গিয়ে দেখে সেখানে কেবল কয়েকটা পাখি রয়েছে। তারা সিদ্ধান্ত নেয় রাতটা ওই বিমানের ভেতরেই কাটাবে। সাথে থাকা সামান্য খাবার তারা ভাগ করে খায়। হঠাৎ টমের জ্যাকেটের পকেটে একটি ফ্যামিলি ফটো পায় জুলিয়া। ছবিটা দেখামাত্রই তার বুক ফেটে কান্না আসে। ক্যাসি খুব ধীর গলায় জানতে চায় তার বাবা মায়ের প্রেমের গল্প কিভাবে শুরু হয়েছিল। জুলিয়া মৃদু হেসে জানায় যে টম একসময় তার পেশেন্ট ছিল, আর একদিন একটা ফুল আর ছোট্ট একটা কবিতা দিয়ে টম তার ভালোবাসার কথা জানিয়েছিল। বিমানের অন্ধকার কেবিনে বসে তারা তিনজন উপলব্ধি করে যে তাদের পুরনো পৃথিবীটা চিরতরে শেষ হয়ে গেছে। এখন শুরু হয়েছে টিকে থাকার আসল লড়াই। রাত তখন গভীর। ক্যাসি হয়তো একটু ফ্রেশ বাতাসের জন্য বিমানের বাইরে যায়, কিন্তু অন্ধকারের মধ্যে সেই ভয়ঙ্কর লোকটা আবার উদয় হয়। সে পেছন থেকে ক্যাসিকে ধরার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে জুলিয়া পেছন থেকে লোকটার ওপর ঝাঁপিয়ে পড়ে। এবার তার চোখে কোনো ভয় ছিল না, ছিল প্রচণ্ড ক্রোধ। সে বারবার ছুরি দিয়ে লোকটাকে আঘাত করতে থাকে যতক্ষণ না তার দেহ নিথর হয়ে যায়। ক্যাসি ভয়ে কাঁপছিল। সে তার মাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে।
মনে হচ্ছিল বিপদ বুঝি কেটে গেছে, কিন্তু সকালে যা তারা দেখল তা আরও শিউরে ওঠার মতো। লোকটার মৃতদেহের ওপর পোকা কিলবিল করছে এবং শরীরে এমন সব গভীর ক্ষত যেন ভেতর থেকে কেউ তাকে খেয়ে ফেলেছে। তারা সামনে এগোতেই দেখে লোকটার মুখ দিয়ে ছোট ছোট কাঁকড়া বেরিয়ে আসছে। এখন এটা পরিষ্কার যে এই এলাকায় কেবল মানুষই একমাত্র বিপদ নয়। কয়েক ঘন্টা পর যখন জুলিয়া আর ক্যাসি ম্যাপ দেখছিল, বেন চুপি চুপি কিছুটা সামনে এগিয়ে যায়। সে একটি জলাশয় দেখতে পায় এবং কোনো কিছু না ভেবেই পানি পান করার জন্য নিচু হয়। জুলিয়া চিৎকার করে দৌড়ে গিয়ে তাকে টেনে সরিয়ে নেয়। সে বোঝায় যে অজানা উৎস থেকে পানি পান করা বিষ হতে পারে। রোদের তেজ ক্রমেই বাড়ছে। তারা কাপড় দিয়ে মাথা ঢেকে নেয়। বেনের অবস্থা আরও খারাপ হতে থাকে, তার মাথা ঘুরছিল। সেখানে তারা কিছু পুরনো চেয়ার পায়। জুলিয়া সেগুলো দিয়ে একটি অস্থায়ী তাঁবু বা আশ্রয় তৈরি করে। সে বেনকে একটি ইঞ্জেকশন দেয় এবং রাতটা সেখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। সকালে জুলিয়া এক অদ্ভুত শব্দ শুনতে পায়। বাইরে উঁকি দিতেই দেখে বিশাল এক কাঁকড়ার দল তাদের দিকে ধেয়ে আসছে। সে সাথে সাথে বাচ্চাদের তুলে নেয় এবং তিনজনই দৌড়াতে দৌড়াতে তারা একটি বিশাল কার্গো শিপ দেখতে পায়। সেখানে তিনজন ক্রু মেম্বার জীবিত ছিল। এক মহিলা তাদের সাহায্য করতে চাইলেও বাকি দুই পুরুষ রাজি হয় না। তারা কন্টেইনারের দরজা বন্ধ করে পরিবারটিকে বাইরে ফেলে রাখে। কাঁকড়াগুলো তখন একদম কাছে চলে এসেছে। জুলিয়া দ্রুত বাচ্চাদের কন্টেইনারের ওপর তুলে দেয়, কিন্তু সে নিজে যখন উঠতে যাবে তখন একটা বিশাল কাঁকড়া তার পায়ে সজোরে কামড়ে ধরে। বাচ্চারা কোনোমতে তাকে টেনে ওপরে তুলে নেয়। ঠিক তখনই কন্টেইনারের ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়। ক্রু মেম্বাররা গুলি চালাচ্ছিল, কিন্তু কাঁকড়ার সংখ্যা ছিল অগুন্তি। কয়েক মুহূর্তের মধ্যেই কাঁকড়াগুলো তাদের ওপর হানা দেয়। জুলিয়া তার স্কার্ফ দিয়ে ক্ষতস্থানটি শক্ত করে বাঁধে এবং যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে, সে দেখে চারপাশে ভয়াবহ ধূলিঝড় চলছে। মুহূর্তের জন্য সে বাচ্চাদের দেখতে পায় না। আতঙ্কে সে পাশে পড়ে থাকা এক মৃত মহিলার অস্ত্র তুলে নেয় এবং চিৎকার করতে থাকে। বাচ্চারা ফিরে এসে জানায় যে তারা সাহায্য খুঁজতে গিয়েছিল। বেন একটি খোলা কন্টেইনার খুঁজে পায়, যেখানে ঝড় থামা পর্যন্ত তারা লুকিয়ে থাকতে পারবে। জুলিয়া টমের লাইটারটি বের করে নিজের ক্ষতস্থানটি পুড়িয়ে দেয়। সেই যন্ত্রণা ছিল অসহ্য, কিন্তু সে মুখ দিয়ে কোনো শব্দ করে না। ঝড় থামার পর তারা অন্য একটি কন্টেইনার খুঁজে পায়। সেখানে কিছু পানির বোতল, একটি রেডিও এবং একটি বন্দুক পাওয়া যায়। এখন তাদের বেঁচে থাকার কিছুটা আশা তৈরি হয়েছে, কিন্তু তাদের দ্রুত করতে হবে, কারণ মাটির ওপরের বিপদ এখনও শেষ হয়নি। জুলিয়া রেডিওর মাধ্যমে আবার ক্যাপ্টেন নাও এর সাথে যোগাযোগ করে এবং জানায় যে তাদের ম্যাপটি হারিয়ে গেছে। নাও জানায় যে তাদের ওপর আর্থ্রোপোড বা সন্ধিপদী প্রাণীরা আক্রমণ করেছে। এগুলো সেই সামুদ্রিক প্রাণী যারা মিউটেশনের ফলে এখন চরম হিংস্র হয়ে উঠেছে। সে সতর্ক করে দেয় যে তার যন্ত্রপাতির হিসেব অনুযায়ী সমুদ্রের পানি খুব দ্রুত ফিরে আসছে। তাদের হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। দিক চেনানোর জন্য নাও আকাশ লক্ষ্য করে একটি ফ্লেয়ার। দূরের আকাশে সেই জ্বলন্ত আলোই তাদের শেষ ভরসা হয়ে দাঁড়ায়। পুরো পরিবার সেই আলোর দিশায় হাঁটতে দীর্ঘ পথ হাঁটার পর তারা দূরে সাবমেরিনটি দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য এক বিপজ্জনক পাথুরে পথ পাড়ি দেওয়া জরুরি ছিল। তারা যখন সেই পাথরগুলোর মাঝ দিয়ে যাচ্ছিল, হঠাৎ মাটি কাঁপতে শুরু করে, ওপর থেকে পাথর পড়তে থাকে এবং এক ভয়াবহ ভূমিধস শুরু হওয়া মাত্রই জুলিয়া বাচ্চাদের একপাশে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কিন্তু তাদের মাঝখানে একটি বিশাল পাথর এসে পড়ায় এক দুর্ভেদ্য পাথরের দেয়াল তাদের আলাদা করে ফেলে। জুলিয়া তখন চিৎকার করে বাচ্চাদের বলে তাকে ছাড়াই এগিয়ে যেতে। ক্যাসি কিছুতেই মাকে ছাড়া যেতে রাজি হচ্ছিল না। শুরু হয় এক আবেগঘন তর্ক, কিন্তু সময় খুব কম ছিল। অবশেষে জুলিয়া সন্তানদের কসম দেয় এবং তাদের সামনে এগিয়ে যেতে বাধ্য করে। নিরুপায় হয়ে ক্যাসি বেনকে নিয়ে সাবমেরিনের দিকে দৌড়াতে শুরু করে। সেখানে পৌঁছে তারা দেখে ক্যাপ্টেন নাও বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তিনি খুব দুর্বল কণ্ঠে জানান যে তার বাঁচার আর কোনো আশা নেই। সাবমেরিনে মাত্র ৩ জনের জায়গা আছে, তাই তিনি বাচ্চাদের দ্রুত ভেতরে ঢুকে পড়তে বলেন। কিন্তু মায়ের জন্য ক্যাসির মনে চরম অপরাধবোধ কাজ করছিল। সে মাকে ছাড়া ভেতরে যেতে অস্বীকার করে এবং আবার পেছনের দিকে দৌড় দেয়। এদিকে জুলিয়া দেখছিল বিশাল এক কাঁকড়ার ঝাঁক তার দিকে ধেয়ে আসছে। সে বন্দুক তুলে গুলি চালানো শুরু করে। অনেকগুলো কাঁকড়া মারা পড়লেও তাদের সংখ্যা ছিল অগণিত। ঠিক
ঠিক সেই মুহূর্তে ক্যাসি ওপর থেকে হাত বাড়িয়ে দেয়। জুলিয়া তার রক্তাক্ত পা নিয়েই কোনোমতে ওপরে উঠতে শুরু করে এবং ক্যাসি তাকে টেনে ওপরে তুলে নেয়। এরপর তারা তিনজন সাবমেরিনের দিকে ছুটে চলে। বেন সাবমেরিনের ওপর দাঁড়িয়ে অনবরত গুলি চালাতে থাকে যাতে কাঁকড়াগুলো কাছে আসতে না পারে। সবাই ভেতরে পৌঁছানো মাত্রই জুলিয়া তার শেষ বুলেটগুলো খরচ করে বন্দুকটি ছুঁড়ে ফেলে দেয় এবং হ্যাচ বা সাবমেরিনের দরজাটি শক্ত করে বন্ধ করে দেয়। বাইরে তখন শত শত কাঁকড়া সাবমেরিনটিকে কামড়ে কাটার চেষ্টা করছিল। ঠিক তখনই পৃথিবী আবার কেঁপে ওঠে। সমুদ্র ফিরে আসছে। কয়েকশো মিটার উঁচু এক প্রলয়ঙ্করী ঢেউ তাদের দিকে ধেয়ে আসে। ভেতরে তিনজন দ্রুত সিট বেল্ট বেঁধে একে অপরের হাত শক্ত করে ধরে রাখে। ঢেউটি সাবমেরিনে সজোরে আঘাত করা মাত্রই এক বিকট শব্দ হয় এবং পুরো পরিবার জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর জুলিয়ার জ্ঞান ফেরে। সে দেখে ক্যাসি আর বেনও সুস্থ আছে। তারা বেঁচে আছে। তারা যখন সাবমেরিনের দরজা খোলে, বাইরে যা দেখে তা কোনো মহাপ্রলয়ের চেয়ে কম নয়। সমুদ্রের সেই ঢেউ সাবমেরিনটিকে ভাসিয়ে নিয়ে এসেছে এক ধ্বংসপ্রাপ্ত শহরে। চারপাশে ভাঙা দালান কোঠা আর নিস্তব্ধ রাস্তাঘাট, মানুষের কোনো চিহ্ন নেই। কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝেও তারা তিনজন জীবিত আছে। আর যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশাও আছে। এখানেই শেষ হয় এই রোমহর্ষক কাহিনী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরবর্তী কোনো